সুপ্রিয় চাকরি প্রত্যাশী, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ৪৩তম BCS প্রিলিমিনারি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আমরা এখন পড়ব সাহিত্য অংশ। আমরা জানি যে BCS প্রিলিমিনারি সাহিত্য অংশে ২০ নম্বর বরাদ্দ থাকে, অর্থাৎ ২০ টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ১। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? আমরা জানি যে বাংলা ভাষার যে উদ্ভব, আমরা জানি বাংলা ভাষার প্রধান দুটি শাখা, একটি হচ্ছে কেন্তম আরেকটি হচ্ছে শতম, এবং শতম থেকে পরবর্তীতে আর্য, আর্য থেকে আমরা যদি দেখি প্রাকৃত, তারপর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, গৌড়ীয় অপভ্রংশ, বঙ্গ কামরূপী এবং বাংলা। এখানে আমরা যদি একটি বিষয় দেখি সেটি হচ্ছে যে কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? আমরা জানি যে কেন্তমের হিত্তিক এবং তোখারিক এই যে শাখাটি, এই দুটি শাখা হচ্ছে আমাদের এশিয়ার অন্তর্গত। অর্থাৎ এটি কিন্তু বাংলা ভাষার উদ্ভব যে অংশটি, সেই অংশটি থেকে এসেছে। তো সেক্ষেত্রে এই টপিকটাকে আমরা কিন্তু ব্যাকরণেরও বলতে পারি বা সাহিত্যেরও বলতে পারি। আসলে ভাষা আগে সৃষ্টি, সাহিত্য পরবর্তীতে সৃষ্টি। তাহলে আমরা একটু যদি দেখি যে ক্যান্তমের যে দুটি শাখা, অর্থাৎ সেটি হিত্তিক এবং তোখারিক, এই অংশটি কিন্তু এশিয়ার অন্তর্গত। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে রুখে তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কি? অর্থাৎ এটি কিন্তু আমাদের যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, অথবা আমরা যদি বলি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, অথবা আমরা যদি বলি বাংলা সাহিত্যের আদি নিদর্শন, অর্থাৎ চর্যাপদ, এটি কিন্তু চর্যাপদ থেকে নেয়া হয়েছে এবং এটি চর্যাপদের একটি প্রবাদও বলতে পারি আমরা। সেক্ষেত্রে এটির আনসারটা হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। অর্থাৎ রুখের তেঁতুলি মানে হচ্ছে গাছের তেঁতুল, কুমিরে খায় মানে হচ্ছে কুমিরে খায়। তার মানে এটি কিন্তু চর্যাপদের প্রবাদ থেকে নেওয়া হয়েছে। আমরা জানি চর্যাপদে অনেকগুলো প্রবাদ রয়েছে এবং এটিও একটি প্রবাদ। এটির অর্থ কিন্তু চাওয়া হয়েছে। তাহলে আমরা চর্যাপদে আরো যে প্রবাদগুলো আছে সেটি যদি একটু ভালোভাবে পড়ি, তাহলে কিন্তু খুব সহজে সেটি আনসার করতে পারব। এরপরে প্রশ্ন হচ্ছে, কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? আমরা জানি যে বঙ্কিমচন্দ্র থেকে প্রায় প্রত্যেকটা BCS এ প্রশ্ন থাকে। যেমন আমরা যদি দেখি, এই যে প্রশ্নটি সরাসরি বঙ্কিমচন্দ্রের উপন্যাস থেকে লেখা। আমরা জানি যে বাংলা সাহিত্যের যে প্রথম সার্থক উপন্যাস সেটি হচ্ছে দুর্গেশ নন্দিনী, এবং পরবর্তীতে আমরা যেটি জানি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। তাহলে আমরা একটু আনসারটি দেখি যে এই যে দুর্গেশ নন্দিনী উপন্যাসটি সেটি কিন্তু ১৮৬৫ সালে প্রকাশিত হয়। যেহেতু এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি খুবই যৌক্তিক একটি প্রশ্ন, যেটি কত সালে প্রকাশিত হয়। তাহলে পরবর্তীতে আমরা আরো বাংলা সাহিত্যের যে বিখ্যাত উপন্যাসগুলো আছে সেগুলোর সালগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সুতরাং অবশ্যই এটির আনসার হবে ১৮৬৫, এবং আমরা এটি জানি হচ্ছে এটি বঙ্কিমচন্দ্রের লেখা। এরপর আমরা যদি দেখি বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? উপন্যাসের যাত্রা শুরু হয়েছিল বাংলা সাহিত্যে অনেক আগে। আমরা যদি একটু সংক্ষেপে বলি, যেমন ফুলমণি ও করুণার বিবরণ নামে একটি উপন্যাস, যেটি হচ্ছে হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের লেখা। এটি বাংলা সাহিত্যের প্রথম এটি বাংলা সাহিত্যের উপন্যাস রচনার প্রাথমিক প্রচেষ্টা। পরবর্তীতে আমরা যদি দেখি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল, যেটি হচ্ছে পেরিচাঁদ মিত্রের লেখা। আমরা তার পরবর্তী সময়ে যদি দেখি সেটি হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আমরা যদি দেখি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। কিন্তু যদি আমরা এইটা দেখি যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক আমরা যদি দেখি, সেটি হচ্ছে স্বর্ণকুমারী দেবী, যিনি রবীন্দ্রনাথের বোন ছিলেন। তাহলে এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক যদি আমরা বলি, সেটি হচ্ছে স্বর্ণকুমারী দেবী। আসলে প্রশ্নটি আবার যদি এরকম বলি যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? সেক্ষেত্রে কিন্তু আসলে চন্দ্রাবতীর নাম চলে আসে। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিককে, তার মানে হচ্ছে স্বর্ণকুমারী দেবী, তিনি প্রথম উপন্যাস রচনা করেছেন। কিন্তু আমরা যদি দেখি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি হচ্ছে বেগম রোকেয়া। তারপরে আমরা যদি দেখি, কিন্তু তিনি প্রথম মহিলা ঔপন্যাসিক না। কাদম্বরী দেবী, তিনিও এই নামে আসলে ঐরকম কোন ধরনের মহিলা ঔপন্যাসিক নেই। এবং নুরুন্নাহার ফয়জুন্নেছা, তিনি মূলত একজন কবি, ওই ধরনের কোন উপন্যাস তিনি কিন্তু রচনা করেননি। সুতরাং যৌক্তিকভাবে আনসার হবে স্বর্ণকুমারী দেবী। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? এটি খুবই সহজ একটি প্রশ্ন এবং আমাদের অবশ্যই এটি জানা উচিত, বা আমরা সবাই জানি এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার প্রথম আমরা লেখা যদি দেখি সেটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যেটি অনেক ভাষায় কিন্তু অনুদিত হয়েছে, যেটি আপনারা জানেন। আমরা যদি পরবর্তীতে দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লেখা, অর্থাৎ আরেকটি বই প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে কারাগারের রোজনামচা। কিন্তু আমরা আবার এটিও জানি যে রাজবন্দির রোজনামচা যদি বলি, সেটি আবার কিন্তু শহীদুল্লাহ কায়সারের লেখা। তাহলে
এই প্রশ্নটি যেটি আমার দেখা নয় আছেন, এটি হচ্ছে লেখক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং তার যে প্রকাশিত বইগুলো সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে সেই তথ্যগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হচ্ছে মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? আমরা জানি যে মঙ্গল কাব্য মানে হচ্ছে অনেকে বলে থাকেন যে এটি পাঠ করলে মঙ্গল হতো, এ ধরনের বলা হয় অথবা এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবারে পাঠ করা হতো সেগুলোকে আসলে মঙ্গল কাব্য বলে। তো মঙ্গল কাব্যের ক্ষেত্রে অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, হ্যাঁ? চণ্ডী মঙ্গল এরকম মঙ্গল কথাটি থাকতো। কিন্তু মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের যে মঙ্গল কাব্য সেটির কিন্তু মঙ্গল শব্দটি নেই। সেখানে খেয়াল করে দেখেন সেটির নাম কিন্তু পদ্মপুরাণ। এটি নামটি একটু ব্যতিক্রম টাইপের এবং এজন্যই হয়তোবা এই নামটি পরীক্ষায় এসেছে যাতে করে অনেক শিক্ষার্থী আসলে বিভ্রান্তিতে পড়তে পারে। অনেকে অনেক আনসার দিতে পারে। কিন্তু আমরা জানি যে মনসা দেবীকে নিয়ে যে বিজয়গুপ্ত যে মঙ্গল কাব্যটি লিখেছেন সেটির নাম হচ্ছে পদ্মপুরাণ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দৌলতউজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? আমরা জানি যে দৌলতউজির বাহারাম খান তিনি জমিদার নিজাম শাহ তার পৃষ্ঠপোষকতায় কিন্তু সাহিত্য সৃষ্টি করেন বা পৃষ্ঠপোষকতা লাভ করে সাহিত্য সৃষ্টি করেন। এবং আমরা জানি যে মধ্যযুগের যে সাহিত্যের ধারা ছিল, মধ্যযুগে অনেক সাহিত্যিকই বিভিন্ন শাসকদের যে পৃষ্ঠপোষকতা সেটি অবলম্বন করে বা তাদের অধীনে থেকে কিন্তু অনেক সাহিত্য রচনা করেছেন এবং তারা অনেক সময় অনেক যে অর্থাৎ ওই সময়ের যারা শাসক ছিল তাদের সভা মঞ্চে বা তাদের যে রাজমহল সেখানেও কিন্তু প্রধান কবি বা প্রধান সাহিত্যিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রশংসামূলক বা রাজ্যের বিভিন্ন ঘটনা নিয়েও কিন্তু তারা সাহিত্য রচনা করেছেন। সুতরাং আনসার হবে জমিদার নিজাম শাহ। এরপরের প্রশ্ন হচ্ছে তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? আমরা অনেক সময় কিন্তু কিছু টেকনিকে আনসার করতে পারি। এখানে তোমারই যেন ভালোবাসিয়াছি। ভালোবাসার কথা মানেই তো প্রেম। ভালোবাসা মানেই প্রেম, প্রেম মানেই ভালোবাসা। যৌক্তিকভাবে যদি কেউ আনসার করে আসে তাহলে আনসার কিন্তু হবে অনন্ত প্রেম। আর আমরা যারা জানি যে তারা কিন্তু খুব ভালোভাবেই জানি যে এই অনন্ত প্রেম কবিতাটি খুবই বিখ্যাত একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এই কবিতার লাইনটি সরাসরি তুলে দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্নের উত্তর করা পরীক্ষার হলে কঠিন। তারপরেও আমরা যে গুরুত্বপূর্ণ কবিতা সেগুলো পড়ার চেষ্টা করব যাতে করে সরাসরি যদি কোনো লাইন আসে আমরা যাতে উত্তর করতে পারি। এরপরে প্রশ্ন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের যে প্রথম বিভাগীয় চেয়ারম্যান তিনি হচ্ছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তিনি কিন্তু নেপালে যান এবং চর্যাপদের যে পুঁথি প্রথম কিন্তু তিনি আবিষ্কার করেন এবং চর্যাপদের আবিষ্কারক হিসেবে বা পুঁথিটির আবিষ্কারক হিসেবে তার নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যার কারণে তার উপাধি জানাটা আমাদের জরুরি। তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় অর্থাৎ তার এটি ছিল সাহিত্যিক উপাধি। এই নামটি কিন্তু পরীক্ষায় এসেছে। আমরা বাকি যে উপাধিগুলো যদি দেখি বিদ্যাসাগর কিন্তু ঈশ্বরচন্দ্রের উপাধি ছিল। পণ্ডিত নামে এরকম ধরনের কবি ছিল না বা শস্ত্রজ্ঞ নামে ছিল না। সুতরাং অবশ্যই উত্তর হবে মহামহোপাধ্যায়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? আমরা জানি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা যে উপন্যাস সেটি হচ্ছে কর্ণফুলী। এটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদ রচিত। এটি বিষয়বস্তু হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাহলে বিখ্যাত যে উপন্যাসগুলো আছে সেগুলোর যে প্রেক্ষাপট বা বিষয়বস্তু এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তাতে করে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা পরবর্তীতেও আসে তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তর করতে পারব। এরপরে প্রশ্ন হচ্ছে নির্লোহিত কোন লেখকের ছদ্মনাম? বিখ্যাত যারা লেখক আছে তাদের আমরা ছদ্মনামগুলো মনে রাখার চেষ্টা করব। কারণ এখান থেকে কিন্তু বিসিএস এ সবসময় প্রশ্ন এসে থাকে। এবং আমরা জানি যে সুনীল গঙ্গোপাধ্যায় তার যে উপাধি বা ছদ্মনাম ছিল সেটি হচ্ছে নির্লোহিত। তাহলে এই তথ্যটি আমরা খুব চমৎকারভাবে মনে রাখার চেষ্টা করব। এরপরের প্রশ্ন হচ্ছে চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? আমরা জানি ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের যে রয়্যাল লাইব্রেরি সেখান থেকে কিন্তু চর্যাপদটি আবিষ্কার করেন। আমরা এটি কিন্তু খুব ভালোভাবেই ক্লাসে পড়িয়েছি এবং প্রশ্নটি কিন্তু সরাসরি কমন। তাহলে এভাবে আমরা প্রত্যেকটি বিগত সালের প্রশ্ন বা যে তথ্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমরা খুব চমৎকারভাবে মনে রাখব। এরপরের প্রশ্ন হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আমরা জানি অপশনগুলোর মধ্যে আমরা একটু যদি দেখি, নেকড়ে অরণ্য এটি কিন্তু শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য যেগুলো বা ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। এখানে আমরা যদি দেখি কাদো নদী কাদো এটি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। আমরা যদি দেখি রাঙা প্রভাত বা প্রদোষে প্রাকৃতিক যোজন এগুলো কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়। সুতরাং অবশ্যই উত্তর হবে নেকড়ে অরণ্য যেটি শওকত ওসমানের লেখা একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপরে প্রশ্ন আমার দেখা রাজনীতির ৫০ বছর।
আমরা যেমন একটু আগে পড়ে আসলাম, আমার দেখা নয়া চীন এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা। আবার আমার দেখা রাজনীতির ৫০ বছর খুবই বিখ্যাত একটি বই। আমরা জানি এটি হচ্ছে আবুল মনসুর আহমদের লেখা। এটি একটি বিখ্যাত রচনা। সুতরাং আনসার হবে গ অর্থাৎ আবুল মনসুর আহমদ। এরপরে প্রশ্ন হচ্ছে, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই। তাহলে কে এই দামাল ছেলে? এটি অবশ্যই কামাল পাশা অর্থাৎ এই দামাল ছেলে বলতে কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়নি, চিত্তরঞ্জন দাশকে বোঝানো হয়নি, সুভাষ বসুকেও বোঝানো হয়নি। এই দামাল ছেলে বলতে যাকে বোঝানো হয়েছে কবিতায় সেটি হচ্ছে কামাল পাশা। এই ধরনের বিখ্যাত চরিত্রগুলো বা এই ধরনের বিখ্যাত লাইনগুলো বা বিখ্যাত কবিতাগুলো আমরা খুব যত্ন সহকারে মনে রাখার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হচ্ছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? এটি খুব বেশি বিখ্যাত যে কাব্যগ্রন্থ সেটিও না। কিন্তু আসলে এই যে কাব্যগ্রন্থটি এই ধরনের আনকমন প্রশ্ন অনেক সময় বিসিএস এ আসে। এটি বলতে গেলে এক ধরনের আনকমন প্রশ্নই ছিল। এটির আনসার হবে অবশ্যই শঙ্খ ঘোষ। অনেকে হয়তো বিসিএস প্রিলিতে প্রশ্নের আনসারটি করতে পারেননি। তাহলে আমরা একেবারে বিখ্যাত রচনার পাশাপাশি কিছু তথ্য আরো বেশি পড়ে রাখবো যেগুলো পরীক্ষায় সচরাচর আসে না কিন্তু আসতে পারে। সুতরাং এটির আনসার হবে শঙ্খ ঘোষ। এরপর আমরা যদি দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? কবিদের জন্মস্থান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এবং আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ অর্থাৎ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বাকি তথ্যগুলো আমরা যদি দেখি হুগলি জেলার দেবানন্দপুরে কিন্তু জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা ক্লাসে বলেছিলাম যে বঙ্কিমচন্দ্র ২৪টি কাঁঠালপাড়ে, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ২৪ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে বিখ্যাত কবিদের যে জন্মস্থান, বিশেষ করে তাদের যে গ্রাম, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিখ্যাত কবিদের জন্মস্থান অর্থাৎ গ্রাম এবং জেলা এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? অর্থাৎ আমরা জানি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯ জানুয়ারি ১৯২৬ সালে এবং আমরা জানি যে বুদ্ধির মুক্তি আন্দোলনের যে অন্যতম সংগঠন ছিল সেটি হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ, যেটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯ জানুয়ারি ১৯২৬ সালে প্রকাশিত হয়। এরপরে প্রশ্ন হচ্ছে, সজনীকান্ত দাশ সম্পাদিত পত্রিকার নাম কি? আমরা জানি যে সজনীকান্ত দাশ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি। আর বাকিগুলো যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে যেমন বঙ্গদর্শন কিন্তু এটি সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটি ১৮৭২ সালে প্রকাশিত হয়। অর্থাৎ তাহলে শনিবারের যে চিঠি এই যে বিখ্যাত পত্রিকাটি এটি সজনীকান্ত দাশ সম্পাদিত একটি পত্রিকা। সবশেষ যে প্রশ্নটি ৪৩তম বিসিএস এর সেটি হচ্ছে, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে রচনা করেন এই কাব্য? আমরা জানি এটি হচ্ছে জীবনানন্দ দাশ রচিত একটি বিখ্যাত কাব্য। সুতরাং আনসার হবে ঘ অর্থাৎ জীবনানন্দ দাশ। তাহলে আমরা শুধু ৪৩তম বিসিএস প্রিলির প্রশ্নই নয়, বিগত সালের যত প্রশ্ন আছে বিশেষ করে ১০ম থেকে ৪৩তম বিসিএস এর প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি তাহলে এখান থেকে যেকোনো প্রশ্ন আসলে বা এটির ব্যাখ্যা থেকেও যদি কোনো প্রশ্ন আসে আমরা কিন্তু খুব সহজেই নির্ভুল উত্তর করতে পারব।